বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভূগোল বিভাগ সরকারি শাহ সুলতান কলেজ বগুড়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ রাশিদুল হাসান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া। আজকের ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে একটি ভিডিও দেখানোর মাধ্যম দিয়ে শুরু করব। কাজে কথা না বাড়িয়ে আসো আমরা ভিডিওটি দেখে নিই। তো আমরা ভিডিওটি দেখলাম। ভিডিও থেকে মনে হয় আমরা হালকা ধারণা পেয়েছি যে আজকে আমি তোমাদের কি সম্পর্কে পড়াতে যাচ্ছি। আজকে তোমাদেরকে পড়াবো আমি ভূগোলের প্রথম পত্র চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল নিয়ে। বায়ুমণ্ডল অধ্যায়টি খুবই একটা মজার একটা অধ্যায়। এই অধ্যায়টি পড়লে আমরা এর ভিতরে অনেক অজানা বিষয় জানতে পারি। তো আসলে প্রথমে আমরা দেখব বায়ুমণ্ডলটা কি। বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? বায়ুমণ্ডল হচ্ছে আমাদের পৃথিবীর চারপাশে বিভিন্ন গ্যাস মিশ্রিত যে স্তর পৃথিবীকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আবৃত করে আছে, সেটাকে বায়ুমণ্ডল বলছে। এটাকে আবহমণ্ডলও বলা হয়। মূলত এই যে গ্যাস মিশ্রিত যে স্তরগুলো, এটা পৃথিবীকে লেপ্টে থাকার একটাই কারণ হচ্ছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এই শক্তির টানেই এই বায়ুমণ্ডলটি পৃথিবীকে চারপাশে ঘিরে অবস্থান করছে। আজকে এই বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান, তারপর বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান। আসলে বায়ুতে আমাদের ভূপৃষ্ঠ থেকে শুরু করে মহাকাশের দিকে আমরা যদি চিন্তা করে থাকি, তাহলে বায়ুমণ্ডলে অনেক উপাদান মিশ্রিত আছে। এগুলোর মধ্যে কিছু উপাদান আছে স্থায়ী, আবার কিছু আছে পরিবর্তনশীল, এরকম কিছু উপাদান আছে। তো এগুলোকে, যে উপাদানগুলো আমরা দেখতে পাই, সেই উপাদানগুলোর মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে সবচেয়ে বেশি পরিমাণে যে গ্যাসটি আছে সেটি হচ্ছে নাইট্রোজেন। এখানে আমরা এই যে টেবিলটি আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলটি একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে যদি আমরা হিসাব করি, সেটাকে আমরা হিসাব করছি ppmv, মানে প্রতি মিলিয়নে কণার পরিমাণ। 10 লক্ষ, প্রতি মিলিয়ন মানে 10 লক্ষ যদি আমাদের বায়ুমণ্ডলের কণার পরিমাণ হয়, তাহলে সেই 10 লক্ষ বায়ুমণ্ডলের কণায় নাইট্রোজেনের পরিমাণ কতখানি, অক্সিজেনের পরিমাণ কতখানি, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম ইত্যাদির বিভিন্ন বর্ণনা এখানে দেয়া আছে। এবং প্রত্যেকটির ppmv পার্টস পার মিলিমিটার, মিলিয়ন এবং
শতকরা হার দেয়া আছে। আমরা শতকরা হারটি নিয়ে আলোচনা করব বিশেষ করে। আর এই পরিমাণটা পৃথিবীর বিভিন্ন স্থানে খুব বেশি তফাৎ হবে না, অল্প বিস্তর পরিবর্তনশীল হতে পারে। তো আসো আমরা দেখি বিভিন্ন উপাদানগুলোর যে শতকরা হার। বায়ুমণ্ডলের যে উপাদানগুলো দেখা যায় তার মধ্যে যে প্রথম যে বেশি উপাদানটি দেখা যায় সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ 78%। 100 ভাগের 78 ভাগই নাইট্রোজেন। তার মানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ যে গ্যাসটি আছে সেটি হচ্ছে নাইট্রোজেন। এর পরবর্তী যে গ্যাসটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে অক্সিজেন, 21%। এটা কোথাও কোথাও 20% লেখা থাকে, তবে অন অ্যাভারেজ 21% আমরা পেয়ে থাকি। এরপরে আমরা অন্যান্য যে উপাদানগুলো পাই, কারণ দেখা যাচ্ছে যে অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটো মিলেই আমরা 99% বায়ুমণ্ডলের উপাদান পেয়ে যাই। আর বাকি যে 1% থাকে সেই 1%তে আমরা অন্যান্য যে গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা এই বিষয়গুলো আমরা দেখতে পাই। তো এইখানে এই দুইটি উপাদান বাদে যে অন্য উপাদানগুলোই আছে তার মধ্যে বেশিরভাগই আমরা পেয়ে থাকি নিষ্ক্রিয় গ্যাস, যেমন নিয়ন, তারপর হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এগুলো বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় আকারে থাকে। তারপর কিছু পরিবর্তনশীল গ্যাস আমরা দেখতে পাই, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপর মিথেন গ্যাস ইত্যাদি গ্যাস, হাইড্রোজেন গ্যাস এগুলো, এবং অন্যান্য কিছু উপাদান দেখতে পাই, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর ওজোন। এগুলো আমরা ওজোন, কার্বন ডাইঅক্সাইড এগুলো নিয়ে আমরা পরে বিস্তর আলোচনা করব। তো এখানে আমাদের এই যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণ 0.0397% বা 0.03%, এটা একটি গুরুত্বপূর্ণ রেশিও অনুযায়ী এই গ্যাসটি আমাদের বায়ুমণ্ডলে অবস্থান করে। এই গ্যাসের এই অনুপাতটা যদি বেশি হয় বা কম হয় তাহলে আমাদের জীবকুলের উপর একটা ব্যাপক প্রভাব বিস্তার করবে। এই গ্যাসগুলি বাদেও আমরা বায়ুমণ্ডলে আরও বিশেষ কিছু উপাদান দেখতে পাই, বিশেষ করে যেমন জলীয় বাষ্প। জলীয় বাষ্প মানে কি? পানির বাষ্পীভবনের বাষ্পীয় যে রূপ, এগুলো বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় জলীয় বাষ্প আকারে। এছাড়াও অসংখ্য ধূলিকণা আমরা বায়ুমণ্ডলে দেখতে পাই। তো বায়ুমণ্ডলের সব উপাদানই আমরা আলোচনা করব না, বিশেষ গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে যেগুলো আমরা আলোচনা করব। তো এখন দেখি আমরা বায়ুমণ্ডলের কী কী উপাদান আমরা আলোচনা করব। বায়ুমণ্ডলের প্রথম যে উপাদানটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন এর রাসায়নিক সংকেত N2 আমরা আগের স্লাইডে দেখেছি। নাইট্রোজেন আসলে একটি গন্ধহীন, স্বাদহীন গ্যাস। এটি ভূপৃষ্ঠের জীবকুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা গ্যাস। নাইট্রোজেন যদি না থাকতো তাহলে হয়তো বা দেখা যেত যে উদ্ভিদ ঠিকভাবে বৃদ্ধি পেত না, অথবা আমাদের শারীরিক যে উন্নতি বা বৃদ্ধি এটাও অনেক ক্ষতিগ্রস্ত হতো। আমরা নিচে নাইট্রোজেনের যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে জীবের প্রোটিন জাতীয় খাদ্য। আমরা যে জীব জন্তু আমরা বেঁচে থাকি, আমাদের প্রোটিনের প্রভাব আমরা কোথা থেকে পাই? প্রোটিন মূলত আমরা নাইট্রোজেন থেকে পাই, যদিও এই নাইট্রোজেনটা আসে উদ্ভিদ থেকে। কারণ উদ্ভিদ, আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি, উদ্ভিদ বায়ুমণ্ডলে যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন বিদ্যমান, এই নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল যে অণুজীবগুলো আছে সেগুলোর মাধ্যমে মাটিতে শোষিত হয়, উদ্ভিদ গ্রহণ করে থাকে, যার ফলে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয়, উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করে নাইট্রোজেন, এবং উদ্ভিদের খাদ্য তৈরিতেও ব্যবহার করা হয়। এবং পরবর্তীতে এই উদ্ভিদগুলো যখন আমরা যখন গ্রহণ করি, তার মাধ্যমে নাইট্রোজেন আমরা গ্রহণ করি, যার ফলে আমাদের বৃদ্ধিতেও কাজে লাগে। এখানে একটা চিত্রে দেখা যাচ্ছে যে দুইটি টবে দুইটি একই ধরনের গাছ আছে, কিন্তু একটিতে নাইট্রোজেনের অনুপস্থিতি আর একটিতে নাইট্রোজেনের উপস্থিতির ফলে দুইটির যে বৃদ্ধির যে পরিবর্তন বা দুইটির যে পার্থক্য সেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড।
মানুষের বা বিভিন্ন জীবের যে জিনগত যে বৈশিষ্ট্য বহন করে সেটি হচ্ছে ডিএনএ এবং আরএনএ। এই যে ডিএনএ এবং আরএনএর যে গঠন, এই গঠনে যে নিউক্লিক অ্যাসিড বা বিভিন্ন ধরনের যে প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, যে অ্যামাইনো অ্যাসিডের প্রধান উৎস হচ্ছে নাইট্রোজেন। কাজেই নাইট্রোজেন আমাদের ডিএনএ, আমাদের যে বৈশিষ্ট্য, জিনগত যে বৈশিষ্ট্য আমরা ধারণ করে থাকি, সেটার ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের একটা ব্যাপক গুরুত্বপূর্ণ একটা প্রভাব রয়েছে। আর এর আগে আমি তো বলে দিলাম যে উদ্ভিদের খাদ্য উৎপাদনেও নাইট্রোজেন ব্যাপক প্রয়োজন। পরবর্তী যে উপাদানটি বায়ুমণ্ডলের, সেটি হচ্ছে অক্সিজেন। এটির কথা তো আসলে আমরা সকলেই জানি, অল্প বিস্তর সবাই জানি অক্সিজেনের পরিমাণ আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ, তাই না? তো অক্সিজেন আসলে আমাদের জীবকুলের জন্য অক্সিজেনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে আমাদের যে শ্বাস গ্রহণ, এছাড়া আমরা বিভিন্ন ধরনের যে শক্তি অর্জন করি, এটারও মূল বিষয় হচ্ছে অক্সিজেনের প্রভাব। আমরা শক্তি বৃদ্ধি বা উত্তাপ গ্রহণ করা, এগুলোর ক্ষেত্রেও আমাদের অক্সিজেন কিন্তু ব্যাপক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে বিশেষ করে অক্সিডেশন, যেটা অক্সিডাইজড হওয়ার জন্য বা বিভিন্ন কিছু যে রাসায়নিক বিক্রিয়ার জন্য, সেগুলোকে কেমিক্যাল রিয়াকশনের জন্য বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর আমরা পরবর্তী যে উপাদানটি, সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা বিগত স্লাইডে দেখেছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে কত, 0.0397। তো এটি আসলে একটা খুবই স্ট্যান্ডার্ড একটা মান। এই মানের যদি বেশি হয়ে যায় বা যদি কম হয়ে যায়, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় একটি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস কী করে? একটি গ্রিন হাউস হচ্ছে ঘরকে উত্তপ্ত রাখে, এমন একটি কাচের ঘর যে ঘরের মধ্যে আলোক শক্তি এসে সেই ঘরকে উত্তপ্ত রাখে এবং সেই তরঙ্গদৈর্ঘ্য ভেঙে না গিয়ে সেই ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় রাখে, যার ফলে সেই ঘরটি উত্তপ্ত থাকে। তো কার্বন ডাইঅক্সাইডটাও আমাদের জন্য কিন্তু একটি গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে। সূর্য থেকে যে তরঙ্গদৈর্ঘ্যটি, আমাদের আলোক তরঙ্গদৈর্ঘ্য যেটি আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে এসে পতিত হয়, দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য, সেটি আবার ভূপৃষ্ঠ থেকে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে পরিণত হয়ে বিক্ষিপ্ত আকারে মহাকাশে চলে যেতে চায়। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসের কারণে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে এই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যটি উপরের দিকে যেতে পারে না, যার কারণে আমাদের ভূপৃষ্ঠ উত্তপ্ত থাকে। যদি এটি উত্তপ্ত না থাকতো, তাহলে কী হতো? আমাদের সমুদ্রগুলো সব বরফে পরিণত হতো, একটা হিম অবস্থায় পরিণত হতো, আমরা বেঁচে থাকতে পারতাম না। সেদিক থেকে দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের যে একটা প্রাচীরের মতো, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার এটার মান যদি খুব বেড়ে যায়, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের সভা সমাবেশে দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। সেটা কি? সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আসলে কী করে, তাপমাত্রা বৃদ্ধি এমন একটা পর্যায় পর্যন্ত আমরা গ্রহণ করতে পারবো, কিন্তু তারপরে তো আর গ্রহণ করতে পারবো না। তখন কি হবে? তখন আমাদের এই যে বরফগুলো গলতে শুরু করেছে, তারপরে বিভিন্ন ধরনের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত করছে, এসব কারণে আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের যে সহ্য করার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতার থেকে বেশি হয়ে যাচ্ছে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে, যেটা একটা নির্দিষ্ট মানে রাখতে হবে। তারপরে আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে উদ্ভিদের খাদ্য গ্রহণে এটি কাজ করে। বিশেষ করে সূর্যের আলোতে যে উদ্ভিদের পাতায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবার তৈরি হয়, সেই খাবার তৈরিতে কি করা হয়? উদ্ভিদ কি করে? মাটি থেকে পানি গ্রহণ করে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার ফলে সূর্যের উপস্থিতিতে এটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কী করতেছে? তাদের জন্য গ্লুকোজ তৈরি করছে বা কার্বোহাইড্রেট তৈরি করছে এবং অক্সিজেন নির্গত করছে, যেটি আমরা গ্রহণ করছি। তো দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে বায়ুমণ্ডলে আরেকটি গ্যাস, যেটি হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাসের বিষয়ে আমরা সবাই মোটামুটি জানি যে এটি আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরটি আছে, সেই স্তরের ট্রোপোমণ্ডলের পরে যে স্ট্র্যাটোমণ্ডলের যে মাঝামাঝি বরাবর এই ওজোন স্তরটি অবস্থিত। এটি আমাদের জীবকুলের জন্য, প্রাণীর জন্য, উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কারণ সূর্য থেকে তো শুধুমাত্র আলোক আসে না, সূর্য থেকে অনেক ধরনের বিকিরণ আমাদের পৃথিবীতে আসতে চায়, যেগুলোর একটি হচ্ছে আলট্রাভায়োলেট রে। ইউভি থেকে আমাদের অতিবেগুনি যে রশ্মি সূর্য থেকে আসে সেটিকে এই ওজোন স্তর বাধাপ্রাপ্ত করে, যার ফলে এটি ওজোন স্তর থেকে আবার ফেরত হয়ে মহাকাশে চলে যায়। যদি এই ওজোন স্তর ঠিকমতো না থাকে, যদি আমরা এটাকে রক্ষা করতে না পারি, তাহলে এই যে আলট্রাভায়োলেট বা অতিবেগুনির যে রশ্মিটি সেটি পৃথিবীতে আসবে, আমাদের অনেক ধরনের ক্ষতি করবে। বিশেষ করে আমাদের যে স্কিনের যে বিভিন্ন ধরনের রোগ, এই রোগগুলো এখানে এটার কারণে হতে পারে। বা এই যে এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাছের পাতা, যে পাতাটিতে ইউভি এর প্রভাবে গাছের পাতাটি কীরকম হয়ে গেছে। ঠিক আছে, তো ওজোন স্তরের জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে এই যে বিভিন্ন ধরনের যে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন এর যে ব্যবহারের কারণে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমাদের এই সব ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। তো এই হচ্ছে বায়ুমণ্ডলের যে অনেকগুলো উপাদানের মধ্যে কয়েকটি উপাদান সম্পর্কে বর্ণনা করা হলো। এরপরে আমরা দেখব হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর, এখানে আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করেছি, কয়েকটি স্ফেয়ার দিয়ে, কয়েকটি সার্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। মাঝখানে একটি পৃথিবীর ম্যাপ, পৃথিবীর 3D দেখানোর চেষ্টা করেছি। এর চতুর্পাশে যে গোলাকৃতির অন্যান্য বিভিন্ন বর্ণের যে সার্কেলগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আসলে বিভিন্ন স্তর হিসেবে কল্পনা করা যেতে পারে। তো দেখা যাক, প্রথমে আমি যে স্তরটি বলবো সেটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠকে লেপ্টে প্রথমের যে স্তরটি অবস্থিত সেটি হচ্ছে ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল এর পরবর্তী স্তরটি হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল, তার পরবর্তী স্তর হচ্ছে মেসোমণ্ডল, এবং সর্বশেষ যে স্তরটি সেটা হচ্ছে তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ার। পরবর্তীতে এগুলো আমরা আরও বিস্তর আলোচনা করব। তাপমণ্ডলের মধ্যে আবার আমরা কিছু মণ্ডল দেখতে পাই, যেমন আয়নমণ্ডল, এক্সোমণ্ডল এবং সবশেষে ম্যাগনেটোস্ফিয়ার বা ম্যাগনেটোমণ্ডল। তো আমরা এখন আলোচনা করব ট্রপোমণ্ডল নিয়ে। ট্রপোমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠের একদম শুরু থেকে উপরের দিকে আমরা যদি চিন্তা করি, তাহলে প্রায় গড়ে 12 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। এটা কোথাও কোথাও 9 কিলোমিটারও দেখা যায়, কোথাও 20 কিলোমিটারও দেখা যায়। তো অন এভারেজে আমরা 12 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এটার বিস্তার বা বিস্তৃত কল্পনা করতে পারি। আমাদের জলবায়ু বা আবহাওয়া মণ্ডলীর যাবতীয় যে কর্মকাণ্ডগুলো আছে, যেমন ধর বৃষ্টি, ঝড়, তাপমাত্রা, জলীয় বাষ্প, তারপর ধূলিকণা, এই বিষয়গুলোর প্রায় 90% কিন্তু আমাদের এই ট্রপোমণ্ডলেই হয়ে থাকে। বেশিরভাগই দেখা যায় যে আমরা ট্রপোমণ্ডলে হয়ে থাকে। আর এখানে একটি মজার বিষয় হচ্ছে যে ভূপৃষ্ঠে তাপমাত্রা সব থেকে বেশি। এর থেকে যতই আমরা উপরের দিকে উঠতে থাকবো, তাপমাত্রা তত কমতে থাকবে। অন এভারেজে দেখা যায় যে প্রতি কিলোমিটারে প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। আর একটি বিষয় দেখা যায় যে এই তাপমাত্রা কমতে কমতে এর সর্বশেষ যে অংশটি, যেটাকে আমরা ট্রপোমণ্ডলের শেষ অংশকে ট্রপোপজ বলা হয়, এই স্তরটিতে গিয়ে প্রায় তাপমাত্রা দেখা যায় -80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়ে দেখা যায়। এই ট্রপোপজ থেকে আমাদের পরবর্তী যে স্তরটি সেটি হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। আমরা সেটি দেখব। এটি হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলের এই যে আমাদের ট্রপোমণ্ডলের অংশটিকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে পরবর্তী যে অংশটি সেটিকে স্ট্র্যাটোমণ্ডল বলা হচ্ছে। স্ট্র্যাটোমণ্ডলের একদম নিম্নাংশকে বলা হচ্ছে ট্রপোবিরতি বা ট্রপোপজ। এরপর থেকেই স্ট্র্যাটোমণ্ডলের বিস্তার শুরু হয়, যেটি প্রায় 50 থেকে 55 কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে 55 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে মজার বিষয় হচ্ছে যে এই ট্রপোমণ্ডলের যে ঝড়, বৃষ্টি বা বজ্রপাত সব কিছু এখানেই ঘটে, কিন্তু এর উপরের অংশ যেটা ট্রপোপজ বা ট্রপোবিরতি, সেই অংশটা একদম শান্ত একটা স্থান। পৃথিবীর চতুর্পাশে এই শান্ত স্থানটাতেই ট্রপোপজ বলা হয়। এবং আমাদের যে বিভিন্ন ধরনের বিমান চালনা বা এই ধরনের বেলুন
মহাকাশ বেলুনের যে চালনা, এই সব কিছু আমাদের এই ট্রোপোপজের উপরে, মানে এই স্ট্র্যাটোমণ্ডল দিয়েই আমরা চলাচল করতে থাকি, কারণ এই স্তরটা, বায়ুমণ্ডলের এই স্তরটা হচ্ছে শান্ত একটি স্তর। আর এইখানে আমাদের দেখা যাচ্ছে যে ট্রোপোমণ্ডলের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু স্ট্র্যাটোমণ্ডলে গিয়ে সেটার তাপমাত্রা আবার বাড়তে থাকে। আস্তে আস্তে উপরের দিকে যতই আমরা স্ট্র্যাটোমণ্ডলে যাব, তাপমাত্রা তত বাড়বে। আচ্ছা, এখানে আমরা এর আগে একটি বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে ওজোন লেয়ার, যেটি আমরা এর আগে ওজোন সম্পর্কে হালকা ধারণা নিয়েছি, সেটি স্ট্র্যাটোমণ্ডলের মাঝামাঝি বরাবর অবস্থিত। স্ট্র্যাটোমণ্ডলে এই ওজোন স্তরটি সম্পর্কে আমি এর আগেও বলেছি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে যে সূর্য থেকে যে ইউভি আসে, এই আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি, এটাকে থেকে রক্ষা করার জন্য এই ওজোন স্তর আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে দিনকে দিন ওজোন স্তর কোথাও কোথাও দেখা যাচ্ছে যে খুবই পাতলা হয়ে যাচ্ছে, যার কারণে কোথাও কোথাও বলা হয়েছে যে ওজোন হোল হয়ে যায়, ওজোন ফুটা হয়ে যাচ্ছে, যার কারণে সেই জায়গায় দিয়ে যখন সোলার রে আসে, অতিবেগুনি রশ্মি আসে, সেই স্থান, ভূপৃষ্ঠে যে স্থানে পড়ে, সেই স্থানের জীব বা উদ্ভিদ বা সেই স্থানটা নিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। স্ট্র্যাটোমণ্ডলের উপরের স্তরের তাপমাত্রা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ে, দেখা যায় যে উপরের স্তরের তাপমাত্রা গিয়ে আবার প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়। এরপরে আমাদের পরবর্তী যে স্তরটি, সেটি হচ্ছে মেসোমণ্ডল। মেসোমণ্ডল এটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে স্ট্র্যাটোমণ্ডলের পরে, ট্রোপোমণ্ডলের পরে যেমন ট্রোপোবিরতি বা ট্রোপোপজ আছে, মেসোমণ্ডলের পরেও একটি লেয়ার কল্পনা করা হয়, যেটা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডলের বহিঃসীমা রেখা, তার সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোবিরতি। তারপর থেকে মেসোমণ্ডলের শুরু, এবং এটি প্রায় 80 থেকে 85 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে বিস্তৃত। আমরা যে বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের উল্কাপিণ্ড দেখতে পাই, সেটি সাধারণত 75 থেকে 100 কিলোমিটারের মধ্যে অবস্থিত, যেগুলো আমরা মেসোমণ্ডলে দেখতে পাই। এইখানে মেসোমণ্ডলে আবার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে, মানে একটা লেয়ারে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমতে থাকে, তারপরে আবার বাড়তে থাকে, তারপর আবার কমতে থাকে। মেসোমণ্ডলের এই হচ্ছে বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা যে লেয়ারটি, সেটি হচ্ছে তাপমণ্ডল বা থার্মোমণ্ডল। তাপমণ্ডল এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বশেষ মণ্ডল। এটি ভূপৃষ্ঠ থেকে শুরু হয়ে 80 কিলোমিটার উপরের দিক থেকে প্রায় 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। দেখা যায় যে তাপমণ্ডলের খুব কাছাকাছি, যেখানে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে থাকে। আমরা যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যেখানে বিশেষ ধরনের স্পেসশিপগুলো গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, সেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কিন্তু তার যে কক্ষপথ, সেটি কিন্তু এই থার্মোমণ্ডলেই অবস্থান করেই ঘূর্ণায়মান থাকে। আচ্ছা, এই তাপমণ্ডলেরই শুরুর অংশ যেটা, সেখানেই নিম্নাংশেই দেখা যায় হচ্ছে আমরা আয়নমণ্ডল দেখতে পাই। আয়নমণ্ডল এই তাপমণ্ডলের নিম্নাংশে অবস্থিত। এখানে সাধারণত অক্সিজেন, নাইট্রোজেন যে পরমাণুগুলো, এগুলো সাধারণত আয়নিত অবস্থায় থাকে, মানে চার্জিত অবস্থায় থাকে। সাধারণত সূর্য থেকে যে বিকিরণ আসে, বিকিরণের কারণে এগুলো চার্জিত অবস্থায় থাকে বা আয়ন অবস্থায় থাকে, যার ফলে এখানে দেখা যায় যে এই আয়নিত হওয়ার কারণে আমরা উত্তর মেরুতে অথবা দক্ষিণ মেরুতে বিভিন্ন ধরনের রঙের দেখতে পাই। এই যে অরোরা, যেগুলিকে আমরা অরোরা বলি, উত্তর মেরুতে এই যে এই আয়নিত হওয়ার কারণে এগুলোকে বলা হয় অরোরা বোরিয়ালিস, বা দক্ষিণ মেরুতে যেটাকে অরোরা অস্ট্রালিস বলা হচ্ছে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে আমরা যে রেডিও শুনতে পাই পৃথিবী থেকে, যে বেতার তরঙ্গটা আমাদের এই আয়নমণ্ডলে গিয়ে ফিরে এসে আমাদের রিসিভার রেডিও যেগুলো থাকে সেগুলোতে রিসিভ করে, তারপরে আমরা সেই শব্দগুলো সুন্দরভাবে শুনতে পাই। এটি হচ্ছে আয়নমণ্ডল। এর পরবর্তী যে স্তরটি, সেটি হচ্ছে এক্সোমণ্ডল।
এক্সোমন্ডল পৃথিবী থেকে প্রায় 700 কিলোমিটার থেকে 9000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাপমণ্ডলের পরবর্তী অংশ যেটা 9000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে যে উপাদানগুলি থাকে বায়ুমণ্ডলে, বিশেষ করে অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুগুলো, কিন্তু এগুলো মধ্যে দূরত্ব কিন্তু অনেক বেশি। এগুলোর মধ্যে দূরত্ব এত বেশি যে যারা একে অপরের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয় না। অণুর ঘনত্বও খুব কম। এর পরবর্তী যে স্তরটি সেটা হচ্ছে ম্যাগনেটোমণ্ডল। এটাকে বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের বহির্সীমারেখা। এই বহির্সীমারেখার উপরে আর তেমন কোনো আমাদের স্ফেয়ার দেখতে পাই না বা মণ্ডল দেখতে পাই না। এটি বায়ুমণ্ডলকে রক্ষা করার ক্ষেত্রে ম্যাগনেটোমণ্ডলটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার যে চৌম্বক শক্তি সেটা সূর্য থেকে যে বিকিরণ আসে বা সৌর শক্তির যে বিকিরিত শক্তিগুলো আসে সেগুলো এটা দ্বারা আকর্ষিত হয় এবং এখান থেকে বিক্ষিপ্ত হয়ে মহাকাশে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বায়ুমণ্ডলের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তারপরে পৃথিবীতে সূর্য থেকে যে বিভিন্ন ধরনের সৌর ঝড়গুলো হয় সেগুলো তো অনেক শক্তি সম্পন্ন, সেগুলোও এখানে এসে এখান থেকে বিক্ষিপ্ত হতে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে পৃথিবীকে বেষ্টন করে চতুর্পাশ্বে যে আমরা যে বায়ু দেখতে পাই সেটার একটা আলোচনা আজকে তোমাদের সামনে করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে বিষয়গুলো আরও ক্লিয়ার হওয়া যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পরিশেষে বলবো যে সবাই আমরা মাস্ক ব্যবহার করি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং নিয়মিত হাত ধুই। ধন্যবাদ সবাইকে।